মোহাম্মদ ইউনূস একজন ভিশনারি, একজন স্বপ্নিক, তিনি যেভাবে চান সেভাবেই সেটি হয়ে থাকে। আসলে অন্য কারো খুব বেশি কিছু বলার বা করার থাকে না, বা প্রক্রিয়া বা যেটি আমরা বলি। এরকম মানুষ কি শুধু আমাকেই দেখছেন, আর দেশে আরো এরকম মানুষ আছে যারা যে কথা বলে সেটাই হয়, সেটা মেনে নেয়? না, আপনার ক্ষেত্রে এটা হয়, আপনার ক্ষেত্রে সেটা হয় কিনা যে আমার ক্ষেত্রে যদি এটা কনভিন্সিং মনে হয়, বোর্ড যদি সেটা গ্রহণ করে, এটা বোর্ডের সিদ্ধান্ত। আমি যত কথাই বলি না কেন, শেষ পর্যন্ত এটা মিনিটসে দেখা হবে যে এটা বোর্ডের সিদ্ধান্ত। দেশে থাকেন বিদেশে থাকেন, মানে আপনার ভৌগোলিক অবস্থানটা তো আসলে আপনার আইডিয়াগুলির জন্য খুব বড় বাধা না। মানে আপনাকে বাংলাদেশেই কেন থাকতে হবে, এটা অনেকে প্রশ্ন করেন যে মানে আপনি বাংলাদেশে থাকাটাকে কেন প্রেফার করেন? তুমি কি বলছো আমি দেশ ছেড়ে চলে যাই? না, আমি বলছি, আমি জানতে, বাংলাদেশি মানুষ তো এরকম ভাবে যে দেশ থেকে যে চলে যেতে পারে সে খুব চলে যায়। এমন কুসন্তান বললাম দেশের জন্য এখন পরামর্শ যে আপনি দেশ ছেড়ে চলে যান, এই অবস্থা হলো আমার। শুনেছি যে কিছু কিছু লোক আপনাদের হুমকি ধমকিও দিচ্ছে, পুলিশের কাছে আপনি সাহায্য চাচ্ছেন, পুলিশ খুব বেশি আমল করছে না কথাটা। অন্যদিকে পাল্টা একটা সংবাদ সম্মেলন করে বলা হচ্ছে যে তাদের রাইটফুল এটা আমাদের জন্য একটু বলবেন যে এখনকার পরিস্থিতিটা আসলে কি আপনার জন্য? আমরা ভয়ের মধ্যে আছি যে এটা এখানে আমাদের বিল্ডিং এর সামনে একটা দলীয় একটা সভা, যেখানে আমাদের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে, এখানকার ছাত্রদের নিয়ে এসে তাদেরকে আমাদের ঘেরাও করে রাখছে, আমাদের বিল্ডিং ঘেরাও করে রাখছে। কাজে আমরা খুবই সংকটময় অবস্থার মধ্যে আছি। এটা শিক্ষা ব্যবস্থার মধ্যে একটা বড় পরিবর্তন আনতে হবে, যেহেতু আমরা বলছি যে চাকরি করা মানুষের ভবিষ্যৎ না, চাকরি করার জন্য মানুষের জন্ম হয় নাই। এটা আমাদের একটা ফান্ডামেন্টাল জিনিস। এটা হলো যে আমরা সবাই এন্টারপ্রেনিয়ার, আমরা উদ্যোক্তা, আমাদের জন্ম হয়েছে উদ্যোক্তা হিসেবে, কিন্তু আমরা জোর করে শিখাচ্ছি তোমাকে ভালো করে লেখাপড়া করো, তোমার চাকরি করতে হবে। আমরা ওই হয়ে গেছি ওই দাসপ্রথার শিকার, আমরা দাসত্ব গ্রহণ করছি। একবার যদি আমি এটা গ্রহণ করি তাহলে আমি আর এর থেকে মুক্তি পাবো না, কিন্তু আমার চিন্তা শক্তি রহিত হয়ে যাবে। কিন্তু আপনি বাংলাদেশেই থাকতে চান, এবং আমাদের কাছে যেটি মানে আমরা সাংবাদিক হিসেবে আপনাকে প্রশ্ন করতেই হয়, আপনি দেখেছেন যে আপনার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকের একটি সংবাদ সম্মেলন হয়েছে, সেই গ্রামীণ ব্যাংকের সংবাদ সম্মেলন থেকে আপনার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে সেই অভিযোগ মানি লন্ডারিং এর। সেই অভিযোগের ক্ষেত্রে বলা হয়েছে আমি সবচেয়ে ডাকু, বাংলাদেশে সবচেয়ে বড় ডাকাত এদেশে, কাজে সেই হিসাবে সবাইকে জানান দেওয়া হচ্ছে, সেই হিসাবে আমি পরিচিত হয়েছি। আমি সবচেয়ে বড় ডাকাত, আমি সবচেয়ে সাংঘাতিক মানুষ যে দেশের সর্বনাশ করে যাচ্ছি, সেইভাবে পরিচিত হয়েছি। আপনি হতে পারে মুখ যখন বন্ধ থাকে কোনো কথাই বলা হয় না, এখন যখন মুখ খোলার সুযোগ হয়েছে, সামনে ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছে, মাইক্রোফোন দিয়ে দাঁড়িয়ে আছে, কথা বলছি, কাজে মনের কথাটা বললাম, আর কি যেটা মনে ছিল বলা হচ্ছিল না সেটা বললাম। শেখ হাসিনা স্পষ্টতই আপনাকে অপছন্দ করেন, অনেক কিছুর জন্য আপনাকে দায়ী করেন, পদ্মা সেতু এবং এই সেই। এর কারণ কি বলে আপনি মনে করেন? আপুল জিনিস যে সর্বোচ্চ মুনাফার মধ্যে দিয়ে মানুষকে এক রকমের নেশাগ্রস্ত করেছে, এই মুনাফার নেশার মধ্যে তাকে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এই মানুষকে এই মুনাফার নেশাগ্রস্ত মানুষ হিসেবে এটা আমরা কল্পনা করতে পারি না। আমরা বলছি যে এটা মুনাফা সে করবে, সর্বোচ্চ মুনাফা করবে, কিন্তু অন্য ধরনের ব্যবসা আছে। ব্যবসা এখন শুধু এক প্রকারের ব্যবসা আছে, যে ব্যবসাতে শুধু মুনাফা সর্বোচ্চকরণ, এটাই হলো নির্দিষ্ট নিয়ম। আচ্ছা, ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে আমরা কথা বলছিলাম। এর আগে আমরা যে প্রসঙ্গ নিয়ে কথা বলছি, বিদেশি পাচার দেশের অর্থনীতির জন্য মারাত্মক ক্ষতিকর বলে অনেকে মনে করছেন। আপনি একজন অর্থনীতিবিদ হিসাবে আপনার কাছে আমাদের একটু প্রশ্ন যে এই ক্ষেত্রে কোন কোন জায়গায় আপনি সরকারের লুপ হোলসগুলি দেখেন এবং আপনি মনে করেন যে এই ব্যাপারগুলি মানে নীতিমালায় পরিবর্তন আনা দরকার, বা কোনো আইনের পরিবর্তন আনা দরকার, বা আরো ভিজিলেন্ট হওয়া দরকার, কোন বিষয়গুলি নিয়ে আপনার পরামর্শ বা সাজেশন, অবজারভেশন? সেখানেই বলছিলাম আর কি, রুল অফ লটা এস্টাবলিশ করা, আইনের কোনো বিষয় না, আইনটা প্রয়োগ করতে হবে। তো আইন প্রয়োগ না করলে এগুলো তো কিছুই হবে না। এগুলো আইনের প্রয়োগ, যারা আইন প্রয়োগ কর্মকর্তা তারা ঠিক মতো করছেন কিনা, সমস্ত বিষয়টা হলো আইনের প্রয়োগ।
আইন হওয়া, আইনের নির্দিষ্টভাবে প্রয়োগ করা, আইনের যেটা কন্টেন্ট ছিল, যেটা আইনের পেছনে যে কার্যকারিতা ছিল সেটাকে প্রয়োগ করা। সেটা না করলে তো কিছুই হবে না। আইনের প্রয়োগটাই আপনি আসলে বেশি গুরুত্ব দিচ্ছেন, যে আইন এক্সিস্টেন্ট আইন আসে সেই আইনের মধ্যেই এগুলি আসলে রোধ করা যায় বলে আপনি মনে করছেন, যদি আইনের প্রয়োগ হয় বা আইনের প্রয়োগ সিলেক্টিভ না হয়। একবার প্রয়োগ করা শুরু হলে তখন বুঝে যাবে কোন জায়গায় আপনার ঘাটতি আছে, সেটা পূরণ করে দেবেন। এখন তো বোঝাই যাচ্ছে না ঘাটতি কোথায় আছে। আপনাকে কি তিনি তার প্রতিদ্বন্দ্বী মনে করেন, নাকি সত্যি তার কাছে এমন কোনো তথ্য রয়েছে যে আপনার বিশাল কোনো রাজনৈতিক অভিলাষ রয়েছে, আপনি কি রাজনৈতিকভাবে তার প্রতিদ্বন্দ্বী হয়ে উঠছেন বলে তিনি আপনাকে অপছন্দ করছেন, না কি কারণে, আপনার কি মনে হয়? আমার মনে হয় উনি মনে করেন যে আমি দেশের সর্বোচ্চ ডাকু, সন্ত্রাসী, কিংবা আমি অপরাধী, আমি সেরা চোর, এই জাতীয় জিনিস মনে করেন। কাজে সেগুলো ব্যাখ্যা করেন উনি তার মুখে। উনি বলেন যে আমি সুদখোর, আমি ঘুষখোর, আমি সব এমন সব কটু শব্দ ব্যবহার করেন যাতে মনে হয় যে আমার সম্বন্ধে তার ধারণা খুবই খারাপ। কিন্তু এইটা তো এরকম ছিল না। আমরা দেখেছি যে 96 থেকে 2001 সাল পর্যন্ত নানাভাবে এই সরকারি বা আওয়ামী লীগ সরকারই আপনার সাথে, বা আপনি আওয়ামী লীগ সরকারের সাথে একসাথে কাজ করতে কোনো সমস্যা হয়নি। আপনি এইটার জায়গাটাকে একটু, ব্যাকগ্রাউন্ডটাকে আমাদের একটু বলা যাবে, যে আপনার কাছে কি মনে হয় কেন এই শত্রুতার বা কেন এই অপছন্দের বিষয়টা একটু সৃষ্টি হলো বা তৈরি হলো? যেই হোক, এটা আমার তরফ থেকে হয়নি। আমি তাকে যথাবৎ শ্রদ্ধা করে নিয়ে গেছিলাম আমাদের মাইক্রোক্রেডিট সামিটে ওয়াশিংটন ডিসিতে। আমাদের প্রধান অতিথি করে নিয়ে গেছি, সবাই সম্মান করেছে। কারণ এই মাইক্রোক্রেডিটটা তখন পৃথিবীর সামনে আসছে, বড় আকারে আসছে, এবং এটা বাংলাদেশের অবদান হিসেবে সবাই স্বীকৃতি দিচ্ছে। ওয়াশিংটনে দুনিয়ার সেরা যারা সবাই উপস্থিত ছিলেন, তার মধ্যে আমরা ওনাকে নিয়ে গেছিলাম এই জন্য যে বাংলাদেশের পক্ষ থেকে এই গৌরবটা যেন তিনি আমাদের পক্ষ হয়ে গ্রহণ করেন। উনিও রাজি হয়েছেন, উনিও গেছেন, করেছেন। কাজে এটা স্বাভাবিকভাবে এই সম্পর্ক থেকে যাওয়ার কথা ছিল, কিন্তু কি কারণে এটা ঘাটতি হতে আরম্ভ করলে বুঝতে পারলাম না। কিছুদিন পর থেকেই ওনার আচরণ এবং তার শব্দ পরিবর্তন হতে আরম্ভ করলো। এমন পরিবর্তন হলো, এখন আমাকে চোট বদমাইশ ছাড়া আর কোনো বিষয় উনি মনে করেন বলে মনে হয় না আমার কাছে। দর্শকদের জন্য মানে বা ইয়েদের জন্য একটু আপনি পরিষ্কার করবেন যে আপনি আসলে রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতায় বা রাজনীতির জায়গায়, দেশ পরিচালনায়, সেগুলিতে আপনি আসলে আসতে চেয়েছিলেন কিনা, বা ওই জায়গা থেকে? যদি চাইতাম, যদি চাইতাম, তখন যখন মিলিটারি আমার বাসায় এসে বসে রইল সারা রাত আমাকে রাজি করানোর জন্য, আমি তো লুফে নিতাম। রাজি করানোর জন্য বসে থাকতে হবে কেন? আমি যদি ক্ষমতাই চাইতাম, বলে আর চলেন চলেন, কি করতে, কি কোন জামাটা পড়তে হবে দেখিয়ে দেন, এখনই যাচ্ছি। আমি তো সেটা করিনি। তাদের সঙ্গে তর্ক করেছি, সারা রাত ধরে তর্ক করেছে যে না ভাই, আমাকে দিয়েন না, আমি এই কাজের উপযুক্ত না, আপনারা অন্য লোক খোঁজেন। তারা আমার উপরে মন ঠিক করে ফেলেছে আমাকে দিতে হবে। আমি বারে বারে বলতেছি তাদেরকে, তারা নিরাশ হয়ে ফিরে গেল, বললো যে সকালবেলায় আবার আসবো, সকালবেলায় আসলে তখন আপনি আমাদেরকে বলেন যে রাজি আছেন। আমি বললাম না, সকালবেলা আসলে একই কথা পাবেন, কারণ আমি তো এটা এমন কিছু না যে মনের মধ্যে সন্দেহ রেখে, দ্বন্দ্ব রেখে আপনাদের বলছি, অত্যন্ত পরিষ্কার ভাবে আপনাদের কাছে বলছি। ঠিক আছে, তা না হলে তো আমি সঙ্গে সঙ্গেই রাজি হয়ে যেতাম। কে ছাড়ে যে আপনাকে দেশের পুরো সরকারের প্রধান হবার জন্য আহ্বান জানাচ্ছে, বাংলাদেশে এরকম কয়জন মানুষ আছে বলবো যে না, আমি এই দায়িত্ব গ্রহণ করব না? আমি তো করলাম সেটা, সেটাই বলতেছি। কাজে আমরা কেউ গণতন্ত্রের বিপক্ষে না, সবাইকে স্মরণ করিয়ে দেওয়া যে আমরা সবাই গণতন্ত্রের পক্ষে, মানবাধিকারের পক্ষে, আমরা ন্যায় নীতির পক্ষে। বাংলাদেশ হলো এটার কেন্দ্রভূমি, সবাই তাকিয়ে থাকে আমরা কি বলছি, কিভাবে করছি, আমাদের কথা, আমাদের কাজ অনুসরণ করে। এটাকে পৃথিবীর সমস্ত দেশ এটাকে অত্যন্ত সম্মানের চোখে দেখে। এই যে বলা হয় যে উনি অনেক সম্মানী, ওনার হয়তো বড় রকমের একটা গ্রুপ আছে যাতে প্রমোট করার জন্য, ওনার পরিচিতি বাড়ানোর জন্য। এটা আমার পরিচিতি বাড়ানোর জন্য কোনো প্রতিষ্ঠান নিয়োজিত নাই, কনসালটেন্সি ফার্ম নিয়োজিত নাই। আমার এটা হলো যে কথাটা বলি সেটা মনে লাগে, মনে দাগ কাটে। যেমন একবার একটা মানুষ গ্রহণ করছে, এটা তো আমি তাদেরকে বিজ্ঞাপন দিয়ে গ্রহণ করাচ্ছি না,
আমি একটা কথা বলছি, তাদের পছন্দ হচ্ছে, পছন্দ হলে আমাকে নিয়ে যাচ্ছে। আমার এখন পৃথিবীর কত জায়গায় এই যে শুধু স্পোর্টস রিলেটেড, আপনি মাঝে মাঝে দেখবেন পত্রিকাতে ছবি ছাপা হচ্ছে, ডক্টর ইউনূস ফুটবল বিশ্ব ফুটবল থেকে একটা পুরস্কার দিচ্ছে। রাইট। আমার সঙ্গে ফুটবলের কি সম্পর্ক আছে বলেন? আমাকে কেন দিচ্ছে? এই যে একটা কথা তাদের মাথায় ঢুকিয়ে দিয়েছে, সামাজিক ব্যবসা। এটা 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 খুবই ইন্টারেস্টিং। আমি আপনার আরেকটা বিষয় আপনার একটু দৃষ্টি আকর্ষণ করছি, যে কর দেওয়া, আপনার কর দেওয়া বিষয়ে অনেকে এইটি বলতে চেষ্টা করেন যে আপনি কর না দিয়ে সে টাকা অনুদান দিয়েছিলেন এবং সেই জন্য আপনি ভেবেছিলেন যে সেই টাকার উপর আসলে কর দিতে হবে না, কিন্তু আপনি অনুদান দিয়েছিলেন একটি ট্রাস্ট, যেটা ট্রাস্টি আবার আপনি সেই কারণে আপনাকে সর্বোচ্চ আদালতের নির্দেশে কর দিতে হয়েছে। এইটাকে কি আপনি আপনার একটা মিস্টেক বলবেন নাকি, বা আপনার অর্থনীতিবিদদের বা আপনার পরামর্শদাতাদের, নাকি আপনার উপর একটি জুলুম বলবেন? না, আমি বলবো ভুল সংবাদ দিচ্ছ তুমি, সেজন্য বলবো। ভুল সংবাদটা হলো এই, আমার টাকা আমি রোজগার করি, আমি নিজে সিদ্ধান্ত নিয়েছি আমি কোনো কিছুর মালিক হব না। কাজে আমি টাকাটা আমি যেহেতু উপার্জন করেছি, সেটা আমি একটা ট্রাস্ট দিয়ে দিতে চাচ্ছি। যেমন আমার কোনো বাড়ি নাই, নিজের নামে নিজের কোনো বাড়ি নাই, গাড়ি নাই, জমি নাই, কোনো ব্যবসার শেয়ার নাই, আমি কোনোটা রাখিনি। এটা আমি মালিকানাবিহীন থাকতে চাই সবসময়। ঠিক আছে, এই টাকাটা আমি একটা ট্রাস্টে দিয়ে দিচ্ছি। তো ট্রাস্টে দিয়ে দেওয়ার সময় প্রশ্ন উঠলো, এটাকে কর দিতে হবে কেন? তখন আমাদের লয়ার বললো যে না, এটা যেহেতু আপনি দান করছেন, এটা তার কর দেওয়ার বিষয় না, আপনি তো দানই করে দিচ্ছেন। তা বললাম যে আইনে যেভাবে বলে সেভাবে, টাকা তো আমি এমনি দিয়েই দিচ্ছি, কাজে এটা সরকারকে দিলে আমার কোনো অসুবিধা তো নেই, আমি তো ধরে রাখতে চাচ্ছি না টাকাটা। তখন বলছে আপনার দেওয়ার কোনো কারণ নাই। তখন আমরা এটা পূরণ করে দিয়ে দিলাম, সরকার দিয়ে দিল। তখন সরকার পক্ষ থেকে এনবিআর থেকে বলা হলো যে না, এটা করযোগ্য টাকা, আপনাকে কর দিতে হবে। আমাদের লয়ার বলছে দিতে হবে না, ওনারা বলছে কর দিতে হবে। তখন আমি বললাম যে ঠিক আছে, আদালতের কাছে যা, আদালত যেটা বলে সেটাই হবে। আমার মূল জিনিসটা হলো আদালতে গেছি আমি, সরকার কেউ বলেনি আমাকে আদালতে যাওয়ার জন্য। আমি আদালতে গেছি তার একটা নিষ্পত্তি করার জন্য, এটাকে কর দিতে হবে না দিতে হবে না। তখন আদালত বিচার করে বললো কর দিতে হবে। যেদিন আদালতে বললো কর দিতে হবে, সেদিন আমি আদালত দিয়ে দিছি। কেউ আমাকে কর না দেওয়ার অভিযোগ করে নাই, কেউ আমাকে চিঠি লেখে নাই, কিচ্ছু না। ভাবখানা হচ্ছে এরকম যে আমি ধরা পড়ে গেছি, কর দিই নেই, কাজে এটা নোটিশ এসছে, তারপরে আমি, ওরকম তো না। আমি নিজে স্বতঃপ্রবৃত্ত হয়ে, যেহেতু আমাদের উকিল বলছে যে এটা লাগবে না আর সরকার বলছে লাগবে, তা আমি বললাম যে তাহলে নিষ্পত্তি করার জন্য আদালতের কাছে পরামর্শ চাও। আদালতের পরামর্শ চেয়েছে, আদালত দিয়েছে, পরামর্শ দিয়েছে আপনাকে দিতে হবে। যে মাত্র বলছে দিতে হবে, সঙ্গে সঙ্গে চেক করে দিয়ে দিয়েছে, 24 ঘন্টার মধ্যে দিয়ে দিয়েছে। এটার টাকার উপর আমার কোনো লোভ নাই, এই টাকা ধরে রাখার জন্য তো আমি দিইনি, আমি দান করে দিচ্ছি। ট্যাক্স দিতে হবে কি দিতে হবে না, এটাই ছিল বিবেচ্য বিষয়, এবং সেটাই আমি প্রার্থনা করেছি। মনে করি আমার এই অবস্থা হয়ে গেছে যে আমি দেশেরই সন্তান, এই দেশেই থাকবো, দেশের জন্য যে কাজ করি সেটাই করব, এটা যতদিন আমি বেঁচে আছি সেটাই করে যাব। আমাকে বিভিন্ন দেশ থেকে আহ্বান জানাই, আমি কেন ওখানে দেশে থাকছেন। আজকেও একটা নতুন দেশ থেকে আহ্বান পেলাম, বলে আমরা সব ব্যবস্থা করে দেবো। এটা আরেকটা নতুন দেশ যোগ করে আছে। আমাদের একটু বলবেন যে আপনি বাংলাদেশের জন্য বা আপনার পরবর্তী লক্ষ্যগুলি কি সারা পৃথিবীর জন্য? আপনি তো শুধু বাংলাদেশ নিয়ে ভাবেন না, যে আপনি আসলে কি করতে চান বা কেমন দুনিয়া চান বা কেমন বাংলাদেশ চান, সেটা আপনার কি লক্ষ্য এই মুহূর্তে? ওই যে বললাম যে এটাই হলো আমাদের স্বপ্নের বীজতলা, যে আমাদের স্বপ্নগুলো একটা দাসে একটা নতুন আইডিয়া আসে, সেটা একটা বীজতলা। এটা আমরা ট্রাই করে দেখি, একটা ছোট আকারে করি, এটা সফল হলে আর একটু বড় আকারে করি। এটা বাংলাদেশে করি, একবার সফল হলে সারা দুনিয়া এটা লুফে নেয় দেওয়ার জন্য, সারা দুনিয়ার লোক এখানে আসে, আমাদের লোককে নিয়ে যায়, সেভাবে কাজকর্ম এটা আমরা একটা থাকছি বাংলাদেশে, করছি বাংলাদেশে, কিন্তু সারা দুনিয়ার লক্ষ্য আমাদের দিকে, আমরা কি করছি, কি চিন্তা করছি, কিভাবে এগুলো পরিচালনা করছি। এবং তার মধ্যে ব্যাখ্যা হিসেবে যেটা আমরা বারবার বলছি, আমরা একটা নতুন পৃথিবী গড়তে চাই। সেই পৃথিবী হতে 3 শূন্যের পৃথিবী, এটাও বহুবার বলা হয়েছে, তার উপরে বই লিখেছে 3 শূন্যের পৃথিবী কি হবে, যে 0 কার্বন এমিশন। যেহেতু পৃথিবী ধ্বংস হয়ে যাবে এই গ্লোবাল ওয়ার্মিং এর কারণে, একে রক্ষা করতে হলে আমাদের 0 কার্বন এমিশন অ্যাচিভ করতে হবে। আচ্ছা, এটা এমন বিশ্ব আমাদের গড়তে হবে যেটা 0 কার্বন এমিশনের বিশ্ব হবে, 0 ওয়েলথ কনসেন্ট্রেশন।
আমরা উন্নয়ন বলছি, যে উন্নয়নের সফলতা গুটিগত মানুষের কাছে যায়। এটা শুধু বাংলাদেশে না, সারা পৃথিবীর এই অবস্থা, যে টাকার সমস্ত টাকা গুটি হতে মানুষের কাছে চলে যায়। দুনিয়ার যত সম্পদ আছে এই মুহূর্তে, তার 90% যে সম্পদ, এটা হয়তো 5% লোকের কাছে। 5% লোকের কাছে রয়ে গেল, এবং আগামী দিনে এটার পরিবর্তন অন্যভাবে 90%-এর জায়গায় এটা 95% হয়ে যাবে, ওই 5%-এর জায়গায় এটা 3% হয়ে যাবে। অর্থাৎ লোকের সংখ্যা কমে যাবে, সম্পদের পরিমাণ তাদের কাছে অনেক বেড়ে যাবে। এটাই হলো বর্তমান অর্থনীতির কাঠামো। আমরা বলছি যে এই কাঠামো যতদিন থাকবে এই পৃথিবী টিকতে পারবে না। আর তো হলো জিরো আনএমপ্লয়মেন্ট। বিশেষ করে আমরা যেটা জোর দিয়ে বলি সেটা হলো যে এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটা পৃথিবীকে ধ্বংস করে দেবে। কাজে তার আগে আমাদেরকে ঠিক করতে হবে টেকনোলজিকে আমরা কতদূর নিয়ে যাব, কোথায় সীমারেখা টানবো, এটা ঠিক করতে হবে। সেই পৃথিবীর নাম দিয়েছি আমরা 3.0 পৃথিবী, 3.0 ওয়ার্ল্ড। এই আমরা একটা পৃথিবী গড়তে চাই যেখানে এই যে জিরো ওয়েলথ কনসেন্ট্রেশন, জিরো আনএমপ্লয়মেন্ট এবং জিরো ওয়েলথ গ্লোবাল ওয়ার্মিং জিরো হবে। এটাই এই 3টা জিরোর মধ্যে আমরা থাকবো। তো সেটা আবার বিভিন্ন দেশে এটা পর্যালোচনা বৈঠক হচ্ছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সেটা নিয়ে আলোচনা হচ্ছে, আমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছে, আমরা সেগুলো বিশ্বকে বোঝানোর চেষ্টা করছি। এটার বড় নিয়ামক হবে সোশ্যাল বিজনেস। এই সোশ্যাল বিজনেসের মাধ্যমে এগুলো করা যাবে। সোশ্যাল বিজনেস সঙ্গে আসছে সোশ্যাল বিজনেস, এবং কত জায়গা থেকে কত ভিন্নভাবে এগুলো প্রসার করা হবে সেটা আমাদের উপর আমাদের দায়িত্ব হয়। আমরা এগুলো ব্যাখ্যা করি, আমাদেরকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মারফতে হয়। 107টা বিশ্ববিদ্যালয়ের এখন সোশ্যাল বিজনেস সেন্টার আছে। এটার নাম হলো সাধারণত ইউনুস সোশ্যাল বিজনেস সেন্টার নামে পরিচিত হয়। নিত্য নতুন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত হচ্ছে। সর্বশেষ যেটা কিছুদিন আগে আমরা পত্রিকায় দিয়েছিলাম, যে ফাইন্যান্স ইউনিভার্সিটি অব রাশিয়া, ফাইন্যান্স ইউনিভার্সিটি মস্কো, তারা বলছে যে আমরা এখানে ইউনুস সোশ্যাল বিজনেস সেন্টার করব, এবং আপনাকে একটা দায়িত্ব দেব, একটা ইন্টারন্যাশনাল অ্যাডভাইজারি কমিটি আমাদেরকে বানিয়ে দেবেন, এবং আপনি সারাক্ষণ এটা তদারকি করবেন। সেটা এই সপ্তাহের মধ্যে আরেকটা বৈঠক হবে, তাদের সঙ্গে জুম মিটিং হবে, যে তারা অগ্রসর হচ্ছে। অর্থাৎ এটার গতি শুধু সীমাবদ্ধ কোনো বিশেষ ধরনের কাজে না। চায়না এটার একটা অগ্রগামী দেশ, যেটাতে সোশ্যাল বিজনেস নিয়ে তারা বহু পরিমাণ মনোযোগ দিচ্ছে। কাজে এইটা দুনিয়ার ডানে বাঁয়ে উত্তর দক্ষিণে সবার কাছে আছে। কাজে সেটাকে আমরাকে তুলে ধরছি। এটার আমাদের বড় বক্তব্যটা হলো যে বর্তমান যে কাঠামোর উপরে বিশ্ব পরিচালনা হচ্ছে, সেই কাঠামো, সেই বিশ্ব এটা আত্মঘাতী একটা বিশ্ব। এটা নিজেকে বিলুপ্ত করা ছাড়া এটার কোনো গতি নেই, যে পদ্ধতি আমরা এগোচ্ছি। কাজে এই বিলুপ্ত হওয়ার আগে যদি আমরা নতুন কাঠামো করতে পারি, নতুন সভ্যতা গড়ে তোলা, এই নতুন সভ্যতা গড়ে তোলার জন্য এই সমস্ত আয়োজন হচ্ছে। সেই কারণেই এই পৃথিবীর এত ইন্টারেস্ট দেখছেন, যে আলোচনা দেখছেন, যে তারাও অনুভব করে যে এটার একটা রাস্তা বের করতে হবে। আমরা একটা রাস্তা বের করেছি, এটা তাদের কাছে সম্পূর্ণ মনে হচ্ছে নাকি আরো এডিশন দরকার হবে, কিন্তু তারা এটার মধ্যে জড়িত হতে চায়, তারা করছে। তার সঙ্গে আমরা 3.0 ক্লাব, আমরা বলছি যে এটা শুধু মুখে কথা বললে হবে না, এটা কার্যে পরিণত করতে হবে। 5জন সদস্য নিয়ে এটা ইয়ুথদের মধ্যে প্রচার করার, যুবকদের মধ্যে প্রচার করার জন্য, 12 বছর বয়স থেকে 35 বছর বয়স পর্যন্ত, এই বয়সের মধ্যে এই যে 5জন মিলে একটা ক্লাব করবে, 3.0 ক্লাব। তাদের অঙ্গীকার হবে, আমি ব্যক্তিগতভাবে কার্বন এমিশন জিরো করব, আমি ব্যক্তিগতভাবে ওয়েলথ কনসেন্ট্রেশনকে বন্ধ করব, আমি ব্যক্তিগতভাবে আনএমপ্লয়মেন্টকে বন্ধ করব। এটা ব্যক্তিগত, আমি এমন কিছু কাজ করব না যাতে এগুলো প্রসারিত হওয়ার সুযোগ পায়। কাজে 5 জনে প্রত্যেকে এটা যখন সফল করবে, তাদেরকে বলা হবে 30%। এই 5 জন যদি 30% হতে পারে, এবং আরো ক্লাব যদি 30% সৃষ্টি করতে পারে, আমাদের বক্তব্য হলো তাহলে আমরা 3.0 বিশ্ব গড়তে পারবো। কারণ পুরো জিনিসটা সৃষ্টি করছি আমরা নিজেরাই ব্যক্তিগতভাবে। এই যে ওয়েস্ট, প্রচুর ওয়েস্ট, আমরা বর্জ্য, এই বর্জ্যতেই আমরা শেষ হয়ে যাব। কাজে আমি বর্জ্যের আমি যদি 30 ক্লাব করি, প্রথম কাজ হলো আমি যে জিনিস আমার দরকার নেই সেই জিনিস আমি কিনবো না, কারণ কিনলে এটা ফেলে দিতে হবে, এক সময় ফেলতে হবে। কাজে বর্জ্যকে পরিত্যাগ করার জন্য আমাকে প্রস্তুতি নিতে হবে। যদি আমার নেহাত দরকারই হয়, তাহলে আমাকে সেটা সীমিত করতে হবে, রিডিউস এ, তারপর হলো রিইউজ এ, আবার নতুন করে ব্যবহার করে এটাকে নতুন ভঙ্গিতে আসো। তারপরে হলো যে রিসাইকেল, আবার এটাকে কাজের মধ্যে লাগিয়ে দিল। এইগুলো প্র্যাকটিস করতে হবে, এই যে প্রত্যেক যুবক যারা তরুণরা এগিয়ে আসছে। কাজে শিক্ষা